দেখেন আমরা হচ্ছে আগে যা পড়ে ফেলছি এখন ওগুলো আমি পরে এখন ওরকম রিকল করার টাইম নাই। ব্যাপারটা হচ্ছে কি, দেখেন প্রতি ক্লাসে মোটামুটি সাজেশন দেওয়ার চেষ্টা করি যে আমি এটা দিব ওইটা দিব। তো যদি ক্লাস মিস হয়ে যায় দেখেন প্রত্যেকটা ক্লাসে এমনভাবে পেয়ে যাবেন যে হচ্ছে আপনার কি বলবো সব ক্লাস করছেন। তো মোটামুটি চেষ্টা করবেন তার থেকে একটু জেনে নেওয়ার যে আসলে কোনগুলো আমি কি বলছি, জেনে নেওয়াটা ইজি হবে। এবং আপনারা যদি হচ্ছে খুবই উপকারী মাইন্ডেড হন যে প্রতিদিন আসেন, সেই কষ্ট করে পারলে হচ্ছে গ্রুপে না বলে দিবেন আজকে এরকম করেছে, এটা ইম্পর্টেন্ট বলছে। অথবা ধরেন অনেকে কিন্তু লেকচার খুব ভালো তুলতে পারে, তুলে নিলেন ছবি দিয়ে দিলেন ব্যাস হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এরপর হচ্ছে রে অপটিক্স থিওরি। আজকে আমি শুরু করবো হচ্ছে রে অপটিক্স থিওরি। তো মোটামুটি কি ফিজিক্স অফ লাইট, এখানে বলা হয়েছে যে ফোটন মানে আলোটা আসলে পার্টিকেল হিসেবেও তো হচ্ছে আমরা আলোটা আসলে কি হিসেবে পড়ে, কণা হিসেবে পড়ে ফোটন, এবং সেই আলোর কণাটাকে বলা হয় ফোটন। তো মোটামুটি দেখেন the smallest unit of light is photon, which is often called a particle of light. The energy of an individual photon depends on its wavelength frequency. যে আমরা কি বলি কোনো কিছু ক্ষুদ্রতম একক থাকে না, যেমন দৈর্ঘ্য পরিমাপের ক্ষুদ্রতম একক মিটার, এটা ক্ষুদ্রতম একক এটা। তো আলোর কণার ক্ষুদ্রতম এককটাই হচ্ছে আপনার ফোটন, ঠিক আছে। এটা তো পড়াইছি না? না প্ল্যাঙ্কস ল থেকে ম্যাথ আসবে, প্ল্যাঙ্কস লটা শিখেন, E = H এটা শিখেন, প্ল্যাঙ্কস ল থেকে ম্যাথ আসবে, ঠিক আছে। প্ল্যাঙ্কস লতে ম্যাথ আসলে কি বলে দিব, হয়তো বা ফ্রিকোয়েন্সি বলে দিব, প্ল্যাঙ্কস ল তো মুখস্থ জানতে হবে, আর পরে এনার্জি অফ ফোটন কিসে বের করবেন, জুলে বের করবেন, ঠিক আছে। আর যদি বলি কোনো কিছুর ওয়েভলেন্থ বের করতে পারবেন কি এখান থেকে, যদি এনার্জি বলে দেই, একটু শুনেন, যদি এনার্জি বলে দেই প্ল্যাঙ্কের ধ্রুবক তো জানেন, তাহলে কি ওয়েভলেন্থ বের করতে পারবেন কোন হবে? F EP/h, F = c/λ। তখন F এর জায়গায় c/λ বসাবেন। c তো জানেন 3 × 10⁸, তখন ল্যামডা মান বের করা যাবে না কষ্ট করে, যাবে, এখানে কিন্তু বের করতে হবে। এবং ফ্রিকোয়েন্সি বলে দিলাম না, শুনেন, ফ্রিকোয়েন্সি বলে দিলাম না, ওয়েভলেন্থের মান বলে দিলাম। নাম c এর মান কত? 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এই দেখেন দুইটা ইকুয়েশন হয়ে যায়। এখন আমি যদি c আপনি জানেন, এই যে আপনি জানেন, শুধুমাত্র ল্যামডার মান বলে দিই, তাহলে আপনি এনার্জি বের করতে পারবেন না? তাহলে কিন্তু বললেন না যে ম্যাডাম শিখাইছে তো এইটা আসলে ওয়েভলেন্থ, কারণ এটা তো আপনার জানা কথা, তাই না? তাহলে বলে দিলাম, এরকম একটা পরীক্ষায় আসবে, ঠিক আছে। পড়াবো না, বাট দেখেন না, যারা আসে না তারা দেখেন না এখানে কি কি করতে বলছে, পড়বেন। রিফ্র্যাক্টিভ ইনডেক্স কাকে বলে, কি হবে, কি হিসেবে এক্সপ্রেস করে, এটা = c ফ্রি স্পেস বাই c ম্যাটেরিয়াল। রিফ্র্যাক্টিভ ইনডেক্স আরেকটা সূত্র, এটা = c/v। c হচ্ছে আলোর বেগ শূন্য মাধ্যমে, আর এমনি বেগ যে কোনো একটা মাধ্যমে। স্নেলস ল শিখেছিলাম, n1 sin θ1 n2 sin θ2। n1 হচ্ছে প্রথম মাধ্যমের যে মাধ্যমে আপতিত হবে সেই মাধ্যমের রিফ্র্যাক্টিভ ইনডেক্স, আর θ1 হচ্ছে আপতন কোণ, আর n2 হচ্ছে যে মাধ্যম থেকে প্রতিসরিত হবে সেই মাধ্যমের রিফ্র্যাক্টিভ ইনডেক্স, আর θ2 হচ্ছে সেই মাধ্যমের প্রতিসরিত কোণ, ঠিক আছে। রিফ্র্যাক্টেড রে মানে রিফ্র্যাক্টেড অ্যাঙ্গেল, এটা পড়ে নেন, এই যে বলে আছে n1 n2 θ1 θ2 কি বলা আছে, এগুলো পড়লে বুঝতে পারবেন, স্লাইডে খুব সুন্দরভাবে আছে। এই পর্যন্তই করা আছে এটা পড়াই নাই, যেটা শেষ এটা পড়াইছি, আইকে দেখাইছি।
যে ডেন্সার থেকে রেয়ারারে, রেয়ার থেকে ডেন্সারে কোন দিকে সরে যাবে বলছি আমি। এটাও পরীক্ষার জন্য বলছি না পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, মানে বুঝতে হবে যে যদি ভারী যদি ঘন থেকে হালকা যায় তাহলে দেখেন তীরটা কিন্তু সরে গেছে, মানে কি যত কোণে আপতন করছিলেন প্রতিসরিত কোণ কিন্তু বেড়ে গেছে, আর হালকা থেকে ঘন মাধ্যমে কি হয়েছে যত কোণে আপতন করছিলেন তার থেকে প্রতিসরণ কোণ কমে গেছে। এটাই আর কি মনে রাখার বিষয় যে আর কি আপনার ঘন থেকে হালকা হইলে কি হবে, হালকা থেকে ঘন হইলে কি হবে, ঠিক আছে? হ্যাঁ জায়গা ঝামেলার ভিতরে পড়ছি। বলেন তো একটা জিনিস বলতে পারেন নাই, নিচে সাজেশন আসছিল যে ব্যাগ এটা ডাবল ট্যাপ দিলে হবে, একটু সাজেশন দেখলাম হচ্ছে নিচে যে অ্যাগেইন এক্সিট, তারপর ঠিক হলো চাকরি হবে শিখতে হবে প্রত্যেকটা ক্লাসে কি কাহিনী, এটা হয়ে নাই আমার এক এক ক্লাসের টিভি এক এক রকম কাজ করে। আজকে আমরা তাহলে মোটামুটি ওটা হচ্ছে রিকল করালাম, এখান থেকে আমরা শুরু করি লেকচার 5। এটা হচ্ছে রিফ্রাকশন রে রিপ্রেজেন্টেশন। এখন রিফ্রাকশন রে রিপ্রেজেন্টেশন ব্যাপারটা কি, কিছুই না, দেখেন আলোটা পড়ছে কোন দিকে পড়ছে, এয়ার মাধ্যমে পড়ছে, আলোটা আপতিত হয়েছে কি বাতাসের মাধ্যমে না এয়ারে, আর প্রতিসরিত হয়েছে কি ওয়াটারে না, বলেন এয়ার হালকা মাধ্যম না ওয়াটার হালকা মাধ্যম, এয়ার। তাহলে এখানে আপতিত হয়েছে কি হালকা থেকে ঘন মাধ্যমের দিকে না, হালকা থেকে ঘন মাধ্যমের দিকে হয়েছে, তার মানে কি ধরে নিচ্ছেন কি ইনসিডেন্ট কোণের থেকে কি রিফ্লেক্টেড রে কোণ কম হবে, তাই না? জি। কোনো কনফিউশন আছে? দেখেন একটু বুঝেন, অনেক মজার জিনিস। কনফিউশন আছে কোনো? মানে কোন বড় থেকে ছোট হয়ে যাবে, মানে হালকা থেকে ঘন মাধ্যমে গেলে অভিলম্বের দিকে অভিলম্বের দিকে হচ্ছে সরে যাবে, মানে কোনটা কমে যাবে। এবং ওই যে এয়ার আর ওয়াটারের মাঝে একটা হরাইজন্টাল লাইন দেখতেছেন না, এয়ার এবং ওয়াটারের মধ্যে একটা হরাইজন্টাল লাইন দেখতেছেন না, এটাকে বলা হয় নরমাল। এটা হচ্ছে একটা এটা হচ্ছে পারপেন্ডিকুলার লাইন, এটা হচ্ছে নরমাল, মানে হচ্ছে এই পয়েন্টেই তো আপনার হচ্ছে দুইটা মাধ্যম হচ্ছে এক হয়ে যায়, এটাকে বলা হয় নরমাল। তাহলে এই সাইডে এয়ার থাকলো, এই সাইডে ওয়াটার থাকলো, এই যে কোণে হচ্ছে আপনার θ1 মানে আপতন কোণ, তাহলে এটা হচ্ছে একটু বেঁকে এই দিকে চলে যাবে, তখন হয়ে যাবে এটা থিটা টু রিফ্র্যাক্টেড রে, ঠিক আছে? তো দেখেন তো পরে লাগবে না। θ1 into sin θ2, ধরেন আমি বললাম আপতন মাধ্যম এয়ার আর প্রতিসরিত মাধ্যম ওয়াটার, কিন্তু আমাদের ইংলিশে ইয়ে করতে হবে, মানে আপতন এটা আবার বলছি সামনে আসবে তখন বলছি। ইনসিডেন্ট রিফ্র্যাক্টেড, ইনসিডেন্ট আর রিফ্র্যাক্টেড, সো ইনসিডেন্ট মিডিয়াম রিফ্র্যাক্টেড মিডিয়াম অ্যাঙ্গেল যখন বলবেন ইনসিডেন্ট অ্যাঙ্গেল রিফ্র্যাক্টেড অ্যাঙ্গেল, ঠিক আছে? তাহলে দেখেন তাহলে দেখেন যদি আমি এয়ার বলি আর ওয়াটার বলি তাহলে কি আমার n1 এর মান আর n2 এর মান বলে দেওয়ার কোনো প্রয়োজনীয়তা আছে কি? এটা আপনার কাজ, আপনাকে মুখস্থ করতে হবে যে এয়ার এর রিফ্র্যাক্টিভ ইনডেক্স কত আর পানির রিফ্র্যাক্টিভ ইনডেক্স কত।
আছে? এখন আমি যদি বলি n1 দি n1 টা প্রশ্ন দেওয়া থাকবে না, বা এটা দেওয়া থাকবে, n2 এটা দেওয়া থাকবে, এটা আপনাকে জানতে হবে। আমি শুধু sin θ 1 দিব, তাহলে কি sin θ 2 বের করতে পারবেন? হ্যাঁ, কিন্তু দেখেন sin θ 2 তো বের করতে পারবো, এটা অনেকটা হচ্ছে বীজগণিত হয়ে যাচ্ছে। তাহলে পাটিগণিতের ব্যাপারটা কি থাকে, কথা পড়ে আগে বুঝতে হয় কি বলছে। এখানে কাইন্ড অফ পাটিগণিত আছে, দেখেন একটু পড়েন। সানলাইট স্ট্রাইকস দ্য সারফেস অফ এ লেক, মানে এই যে লেক, এখান থেকে ধরেন পানি, এটা হচ্ছে লেক, এটা হচ্ছে পুকুরের যে পানি তার উপরিতল, তার মানে সানলাইট এই পানির উপরে পড়তেছে, তার মানে তার উপরের টুকু তো বায়ু মাধ্যম, মানে হাতের নিচ থেকে হচ্ছে পানির মাধ্যম, তাই না? হাতের এই পার্টটা থেকে পানির মাধ্যম। তাহলে হ্যাঁ, তাহলে কি হবে দেখেন, আলোটা তো পড়তেছে পানির উপরে, তার মানে বায়ু থেকে পানির ভিতরে পড়তেছে। A diver sees the sun at an angle of এত। এখন ডাইভার কি পুকুরের উপরে না নিচে আছে? ডাইভার মানে ডুবুরি নিচে আছে। তাহলে নিচে যখন সে দেখছে যে সান, যে ডাইভার সিজ দ্য সান, মানে ওই আলোটা ডাইভার নিচ থেকে দেখছে at an angle, নিচে ছবির দিকে তাকায় না, ছবিটা তো উত্তর বলে দিছে, at an angle of 42 degree with respect to the vertical। তাহলে বলেন ডাইভার যখন নিচে থেকে দেখছে, ওকে আপতন কোণটা বুঝছে না রিফ্র্যাক্টেড রেটা বুঝছে? রিফ্র্যাক্টেডটা বুঝছে, রিফ্র্যাক্টেড বলতে হবে, ঠিক আছে? রিফ্লেক্টেডে কোন সেম থাকে সোজা যায়, রিফ্র্যাক্টেড রে দেখছে, কারণ ও নিচ থেকে দেখছে পানি। তাহলে আপনি তাহলে কি কি আছে, আপনি ধরে নিচ্ছেন কি n1 আছে, n2 আছে, আর θ2 আছে, আর θ1 আপনাকে বের করতে হবে। কেন? what angle do the sun rays in make with the vertical, মানে সান রেটা এইটার সাথে কত কোণে ভার্টিক্যাল সাথে, তার মানে ও ইনসিডেন্ট অ্যাঙ্গেল চাইছে, তার মানে θ1 চাইছে। তাহলে প্রশ্ন পড়ে আপনাদের একটু বুঝতে হবে, ভুল করে কিন্তু θ2 বের করে দিয়েন না, কাহিনী কিন্তু উল্টে যাবে, হবে না কিন্তু। তাহলে অঙ্কটা একটু করে ফেলেন খাতা কলমে, হাতে কলমে। আপনার কি বুঝতে সমস্যা হচ্ছে? এখানে মানে যেটা এটা মুখস্থ রাখতে হবে। এয়ারের জন্য 1 আর ওয়াটারের জন্য 1.6। এটাই কনস্ট্যান্ট, ইনডেক্স অলওয়েজ কনস্ট্যান্ট। তাড়াতাড়ি করেন, টাইম যাবে না।
আমার অফিস টাইম 5টা, কিন্তু ক্লাস কিন্তু আছে 5:30। আপনার তো শেষ মনে হয় না? আপনার এই ক্লাসের পর শেষ না? আপনার তো 4:30টায় গেছে, সাড়ে আধা ঘন্টা দেখতে গেছে। আমাদের কি এরকম কম্পিউটার দেখাইতে হবে? হ্যাঁ, পরীক্ষা নাহলে একটা ম্যাথের ফুল মার্কস পাবেন কিভাবে? কে কি করছেন দেখি, দেখবো না, উত্তর শুনবো। 62.74 60 62 হ্যাঁ, তার মানে একদিক থেকে 42 থেকে তো বেশি। সবারই কি তাই? ঠিক আছে, এই যে দেখেন এদিকে তাকান, এই যে ভ্যাকিউম থেকে দেখেন, ভ্যাকিউম থেকে গ্লিসারিন পর্যন্ত মুখস্থ করেন, লাস্টের তিনটা দরকার নেই মুখস্থ করার। এটা রিফ্র্যাক্টিভ ইনডেক্স মুখস্থ করা লাগবে না। পরীক্ষা যখন দিয়ে দিব বলবো যে হচ্ছে পানি মাধ্যম না বলে যদি বলি হচ্ছে গ্লিসারিন মাধ্যম, তাহলে ভ্যাকিউম থেকে গ্লিসারিন না? হ্যাঁ, গ্লিসারিন ভ্যাকিউম থেকে ইথাইল অ্যালকোহলে বলে দিব। তাহলে আপনাকে যেটা মুখস্থ করতে হবে, তাহলে ভ্যাকিউম থেকে গ্লিসারিন পর্যন্ত মুখস্থ করে নেন, ঠিক আছে? গ্লিসারিন পর্যন্ত এই ম্যাথটাও তাড়াতাড়ি করে শেষ করো, তাড়াতাড়ি। এখানে করানোর কারণ আছে, ম্যাথ যেন একটা ভুল না হয়। এই ছোট এগুলো থেকে তোকে প্রশ্নই দিয়ে দেবো। এক্সপেকটেশন কেমন? মার্ক বেশি দিলে মোটিভেশন পাওয়া যায়। বেশি পড়ে মার্কস ভালো পাবে, মোটিভেশন আরো পাবে। এখানে তো থিটা 1 বের করতে হবে। সেটা তো ইনসিডেন্ট দেয়া দিছে তো, মানে থিটা 1 দেয়া দিছে। রিফ্রাকশন ওইটা ওই যে থিটা 2 হ্যাঁ, রিফ্লেকশন দেখে বুঝছেন। তার মানে কি দেখেন কি চাইছে? n1 sin থিটা 2 চাইছে এখানে। একটু আগে থিটা 2 বের করলেন না? একটু আগে থিটা 1 বের করলেন। এখন থিটা 2 চাইছে। n1 কত 1.5 বলে দিছে এখানে, আমি বলে দিব না। সেকেন্ড দেওয়া আছে আমি বলে দিব না। সারা পাবে 30 ডিগ্রি মানে হচ্ছে হাফ, কত নিকাল করে এই দেখো তো sin 30 into that sum to 5 sin 30 মান কত হবে? half into 1.5 তাড়াতাড়ি করেন। পরীক্ষার হলে এগুলোতে বেশি টাইম দিবেন না। কম টাইম দিবেন, মার্কস ভালো হবে। অন্য কিছুতে লেখালেখিতে টাইম দিবেন।
ছোট হওয়ার কথা না, অ্যাঙ্গেল তো বড় হয়ে গেল। কই ছোট হওয়ার কথা কই? এটা কি ছোট হওয়ার কথা? গণমাধ্যমে গেলে কি গণমাধ্যমে গেছে? একদম মাধ্যম বলে দেন। হালকা মাধ্যমে গেছে না? 1.36 এ তো গেছে। 1.5 থেকে 1.36 মানে কি? হালকা মাধ্যমে যাওয়া না? এই কেউ কি বুঝতেছেন না? এখানে n1 কত? n2 কত? গণমাধ্যম থেকে হালকা মাধ্যম, তাহলে বেড়ে যাবে। ঠিকই তো আছে। ঠিকই তো। তাহলে কি আগে তো হালকা থেকে ঘনতে গেছে কমছে অ্যাঙ্গেলটা, এখন অ্যাঙ্গেল পারবে ঘন থেকে হালকা এখন হ্যাঁ, এখন কি কোনো সমস্যা হলো বুঝতে? না। একটু মাথা ঠান্ডা। What happens when light passes from a more dense medium to a less dense medium? এখন ব্যাপার হচ্ছে কি? যখন কোনো আলো দেখো, নিজেদের ভিতরে একটু কথা বলবো, যখন আলো নরমালি হালকা থেকে ঘন যায়, এটা নরমালি যায়, এটা এরকমই হয়ে যায়, তাই না? কিন্তু এই ঘন থেকে হালকা মাধ্যমে আলো যাওয়ার ভিতরে দুইটা প্রপার্টিজ আছে। এটা শুধুমাত্র ঘন থেকে হালকার জন্যই প্রযোজ্য, অন্য কোনো কিছু ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য না, ঠিক আছে? এটা কি শুধু ঘন থেকে হালকায় প্রযোজ্য। এরকম এমন একটা অ্যাঙ্গেলে আলো পড়তে পারে যার কারণে রিফ্র্যাক্টেড অ্যাঙ্গেলটা একটু সোজা যায়। নিজেরা কথা কেন বলতেছেন? তাহলে কি ক্রিটিক্যাল ক্রিটিক্যাল এমন একটা কোণে আলো পড়তে পারে ঘন মাধ্যমে, যেটা হচ্ছে হালকা মাধ্যমে যাওয়ার আগে নরমাল বরাবর সোজা চলে যাবে। তার মানে কি এই অভিলম্ব বরাবর 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। তাহলে এই কোণটা হয়ে যাবে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল থিটা সি, ঠিক আছে? এখন ধরুন আমি ছবি এঁকে দিলাম এরকম, বললাম এটা হচ্ছে এয়ার, বললাম এটা হচ্ছে ইথাইল অ্যালকোহল, এটা বললাম এয়ার। তাহলে কি ঘন থেকে হালকা হলো না? জি। এটা তো আপনি বুঝবেনই, এখানে যখন থিটা সি বলে দিব তখন তো এটা বুঝবেনই যে এই কোণটা 90, তাই না? তাহলে কি থিটা 2 কত? থিটা 2 কত? 90। n1 কত? 1.56 মনে হয়। এটা কি কত বললেন? ইথাইল অ্যালকোহল না ডিসাইড 55 শুধু 5 1.5 আর n2 1 তাহলে কি 1.36 থিটা ক্রিটিক্যাল অ্যাঙ্গেল বের করতে পারবেন? না। হ্যাঁ ব্যাখ্যা কেন? ওই থিটা 1টাই তো ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। থিটা 1 বের করা মানে তো ক্রিটিক্যাল অ্যাঙ্গেল বের করবেন, পারবেন না? কারণ পরীক্ষা আসবে এটা। ক্রিটিক্যাল অ্যাঙ্গেল এখন আমি যদি বলি যে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল সম্পর্কে কি জানেন লেখেন, তাহলে এটা লিখবেন, একদম সুন্দর করে লিখবেন। তো এ দেখেন এই চিত্রটা ইউজ করেন না, এই চিত্রটা আপনার মাথায় আওলায় দিবে, কারণ হচ্ছে আমি এত যা শিখেছি সব এই দিক থেকে আপত্তিত করা শিখেছি না, এই ছবিটা আমি নিচ থেকে করা। তো আপনি এই ছবিটা আঁকেন, দেখেন এই ছবিটা আঁকেন, এই যে এটাকে থিটা সি ধরে, এটাকে থিটা সি ধরে, এটাকে 90 ধরে, উপরের ভিতর লাইন ধরে হ্যাঁ, এটাকে n1 ধরে, এটাকে n1 ধরে, এইটা করবেন, তাহলে আপনাদের সুবিধা হবে, ঠিক আছে? এটাকে ইনসিডেন্ট রে ধরি, ইনসিডেন্ট রে ধরি, এটাকে রিফ্র্যাক্টেড রে ধরি, ঠিক আছে? তো এটা সুন্দরভাবে দেখাবেন, এরকম ভাবে ছবি আঁকবেন, তারপরে বলবেন যে the minimum angle of incidence, the minimum angle of incidence at which a light ray strike the interface of two media and result in an angle of refraction of 90 degree or greater. মানে এই কোণ থেকে যদি কম কোণ আসে তাহলে আমার অন্য মাধ্যমে রিফ্রাক্টেড হবে, ঠিক আছে? যদি এই
কোণে পড়ে তাহলে সোজা চলে যাবে, মানে থিটা সিতে পড়বে। হ্যাঁ। আর যদি এই কোণের থেকে বড় কোণে পড়ে তাহলে টোটাল আবার পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন করবে, যেটা অপটিক্যাল কমিউনিকেশনে লাগে, নিজের মাধ্যমে আবার একদম একই কোণে ফিরে আসবে। ঠিক আছে? তাহলে একই কোণে ফিরে আসার পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হওয়ার শর্ত কি? ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের থেকে বেশি হবে না কম হবে? বেশি হওয়া লাগবে। ঠিক আছে? আমাদের এটা মনে রাখলে থিটা সি দেখলে এটা 90 ডিগ্রি এক্সামের জন্য শেষ করে এই যে দেখেন কিছু বলা নাই, ক্যালকুলেট দ্য ক্রিটিক্যাল অ্যাঙ্গেল অফ স্কয়ার সারাউন্ডেড বাই এয়ার। কোন স্কয়ার তো হচ্ছে বলি 1.77, তাই না? তো স্কয়ার তো করতে বলি নাই, তার মানে আমরা তো এগুলো দিব কি রকম যদি দেই তাহলে কিভাবে দিব? স্কয়ার না দিয়ে ডিভিশন দিলাম, তাহলে আর কত দিলাম? ঠিক আছে? তখন যদি আবার বলে আমি বাতাসে তখন থেকে সাইন্টিফিক বলবো এটার অ্যাঙ্গেল কি হচ্ছে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। অ্যাঙ্গেল তো আমি চাই নাই, আমি আপনি বের করবেন অ্যাঙ্গেল, ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। মানে আমি চাইছি আপনি বের করবেন, দেওয়া আছে বাকি জিনিসগুলো। এই তিনটা সিনারিও দেখেন, এটা হচ্ছে নিচ থেকে আর কি আপাততটা বুঝাইছে, নিচ দিক থেকে। আপনি ম্যাম তাহলে একটু সোজা করে না, আমি সুদার দিচ্ছি না, এই তিনটার জন্য সুদার বলবো না। আপনারা একটু নিজেরা চিন্তা করেন কোথায় কি করতেছে, তারপর আমি কিছু প্রশ্ন করবো। কোথায় কি করতেছে প্রশ্ন করবো। গণমাধ্যম থেকে হালকা অন্ধ হয়ে গেছে, আর এটা ঘন থেকে আর কি দূরে সরে গেছে। আর এটা রিফ্লেক্ট ক্রিটিক্যাল অ্যাঙ্গেল এটা 90 ডিগ্রি কতটা রিফ্র্যাক্টেড, আর এটা কয়টা হলো পূর্ণ সংঘটন, অভ্যন্তরীণ ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, কয়টা হলো প্রতিফলন। এটা ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যাচ্ছে, এই জন্য অ্যাঙ্গেল বড় হয়ে গেছে। আর এটা হচ্ছে ক্রিটিক্যাল মানে শুধু অ্যাঙ্গেলের পার্থক্যের কারণে এরকম হয়। প্রথম ক্ষেত্রে কি ঘটছে বলেন। গণমাধ্যম থেকে হালকা মাধ্যমে যাচ্ছে ক্রিটিক্যাল অ্যাঙ্গেলটা থেকে ছোট যে অ্যাঙ্গেলটা রিফ্লেকশন করা হয়েছে, যার কারণে ও আলো রিফ্র্যাক্টেড হয়েছে। পরেরটাই পরেরটা ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের ইকুয়াল টু আছে, হুম। যার কারণে সে 90 ডিগ্রিতে চলে গেছে। লাস্টেরটা ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের থেকে বড় আছে, যার কারণে সে নিজের অ্যাঙ্গেলে ফিরে আসে। নিচের অ্যাঙ্গেলে মানে পূর্ণ নিজের মাধ্যমে ফিরে এসে ওটাকে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন, তাই না? টোটাল ইন্টারনাল রিফ্লেকশন, টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। তো টোটাল ইন্টারনাল রিফ্লেকশনটা যখন করবেন এভাবে করবেন, দেখেন যখন আমি লিখতে বলবো এভাবে লিখবেন। when the angle of incidence of the light ray is greater than the critical angle, মিলছে কথা? then no reflection takes place, কোনো রিফ্লেকশন হবে না, no refraction হবে না। তখন হয়ে যাবে instead তার বদলে all the light is reflected back into the denser medium, মানে সেই সম্পূর্ণ লাইট সেই ঘন মাধ্যমে আবার রিফ্লেক্ট হয়ে যাবে। রিফ্লেক্ট হওয়া মানে কোন সেম থাকবে, আর রিফ্লেক্ট হওয়া মানে কোনটা চেঞ্জ হয়ে যায়। ইন কেস রিফ্লেকশন হলে কোন বড় হয়ে যায়, রিফ্লেকশন হলে কোন সেম থাকে, যে মাধ্যমে রিফ্লেকশন হোক না কেন। দেখেন আচ্ছা যদি এভাবে পড়ে, এরকমও যদি এরকম হয়, এটা মিররের ক্ষেত্রে হয়, তাহলে আর কি রিফ্লেকশন হবে সেম কোণ। বাট যদি এইদিকেও চলে আসে সেম কোণ, তখন ওটা টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। রিফ্লেকশন কিন্তু রিফ্লেকশনই আছে, শুধু এটা নরমাল রিফ্লেকশন, আর এখানে হয়ে যায় টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। আর যদি কোণ বেঁকে যায় তখন এটা রিফ্রাকশন। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আপনার দুটো শর্ত কি, দ্য রেস অফ টোটাল ইন্টারনাল রিফ্লেকশনের দুটো শর্ত, এক ঘন থেকে হালকা মাধ্যমে যেতে হবে দেখেন, আর পরেরটাই হচ্ছে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল থেকে বড় কোণে আপতিত হইতে হবে। বুঝছেন? কোনো কনফিউশন থাকলে অনুচিত না। এই যে আপনার ওই অপটিক্যাল ফাইবারের ভেতর থেকে আর কি ভাবে যায় দেখাইছি তো, যে ওই যখন ওই ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমের দিকে যাওয়া শুরু করে তখন দেখে যে না হালকা মাধ্যম ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। তার শর্ত কি, ফার্স্ট আলোটাকে আমার ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের থেকে বেশি করে আপনার ফলাইতে হবে না, প্রথম আলোটা আমার তাহলে ফালাই দেন লোক হচ্ছে বুঝাইতে হবে যে না ওই মাধ্যমে যাওয়া যাবে না, তখন আবার ব্যাক করবে, ব্যাক করে দেখবে এই সাইডে হচ্ছে ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যম হবে না, আবার এরকম জিগজ্যাগ করে করে হচ্ছে আলো পাসে, আলোর মাধ্যমে ইনফরমেশন যাবে। এটা হচ্ছে আপনার অ্যাকসেপ্টেন্স অ্যাঙ্গেল, মানে আলোর এমন একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলই আপনি অপটিক্যাল ফাইবারের মধ্যে প্রবেশ করাতে পারবেন, এর নিচে আপনি পারবেন না, ওটা হচ্ছে অ্যাকসেপ্টেন্স অ্যাঙ্গেল। ওর নিচে যদি আপনি আলো প্রবেশ করান তাহলে হয় আলো রিফ্রাক্টেড হয়ে যাবে, নয়তো আলো ক্রিটিক্যাল অ্যাঙ্গেলে চলে যাবে এবং
এবং ওই একটাকে বললাম না যে একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে আলো হচ্ছে ফাইবার অপটিক্সের মধ্যে প্রবেশ করানো হয়, যে অ্যাঙ্গেলে প্রবেশ করানো হয় আলোটাকে ওইটাই হচ্ছে আপনার অ্যাকসেপ্টেন্স অ্যাঙ্গেল, যে ওই ফাইবারটা ওই আলোটাকে হচ্ছে অ্যাকসেপ্ট করে নিচ্ছে, ওকে, তার হচ্ছে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন কাজ করার জন্য। তাহলে কি the maximum angle in which একটা maximum angle যে অ্যাঙ্গেলে external light rays may strike the air or glass interface and still propagate down the fiber, মানে একটা ম্যাক্সিমাম অ্যাঙ্গেলে সে হচ্ছে ওই এয়ার আর গ্লাস ইন্টারফেস, মানে বাইরে তো হচ্ছে এটা তো হচ্ছে এয়ার ইন্টারফেস তাই না, এটা তো গ্লাস তাই না, এইটা হচ্ছে এই ইন্টারফেসে পড়বে, তাহলে গ্লাস এয়ার গ্লাস ইন্টারফেস এন্ড স্টিল প্রপাগেট ডাউন, মানে ও কন্টিনিউয়াসলি প্রপাগেট করে করে চলে যাবে। এখন যে কোনো একটা আমার আপনার ইচ্ছা মতো অ্যাঙ্গেলে তো ফালালে এটা হবে না, তো যে অ্যাঙ্গেলে ফালাইলে ও ভালোভাবে একদম ট্রান্সমিট হতে পারবে আলোটা, সেটাই আমরা ধরে নিব এটা অ্যাকসেপ্টেন্স অ্যাঙ্গেল। ঠিক আছে, এই যে অ্যাকসেপ্টেন্স অ্যাঙ্গেলের সুন্দর করে চিত্রটা আঁকা আছে না, একদম সুন্দর করে হুবহু আঁকার চেষ্টা করবেন, ঠিক আছে। যদি অ্যাকসেপ্টেন্স অ্যাঙ্গেল কি বলে 1 মার্ক বলি তাহলে শুধু, আর 2 মার্কস বলি তাও চেষ্টা করবেন ছবিটা আঁকার। সংজ্ঞা তো সব 2 মার্ক এমনি কি সংজ্ঞা, আপনি যখন হাতে লিখবেন এটা 1 লাইনের সংজ্ঞা, ওটা তো সুন্দর করে স্লাইড দিয়ে বুঝাইতে এতটুকু হয়ে গেছে, এটা 1 লাইনের সংজ্ঞা, সত্যি কথা। চিত্র আঁকাটা সহজ হয়, মজা তো চিত্র আঁকার মজা। আমি চিত্র সহ দিলাম 5 মার্ক পাবো, 2 আর 3 পাস। এই ধরেন এই প্রশ্নটা তার পরীক্ষায় চলে আসছে, তখন কিন্তু এই চিত্রটা আঁকবেন, কষ্ট হবে এই চিত্র আঁকতে, তবে এটা কমপক্ষে 4 মার্কস। ম্যাম তাহলে ওইটাই কি 2 মার্ক? এটাতে 2 মার্ক ধরুন দিলাম, এখানে 4 মার্কস দিব, 6 মার্ক তাহলে তো মাস দিলাম। তাহলে এটা একে এই যে নিচে আকাশী রঙের ভেতরে লেখা ধরেন দিলাম আমি, তাহলে এই যে মেরিডিয়াল রে এটা পরে ডিটেইলসে বুঝাবো, এটা সুন্দরভাবে এটা একটু এক্সপ্লেইন করতে হবে না। 4 মার্কস তো ধরেন ছবি আঁকতে দেওয়া যায়, নিজেদের মতো করে একটু সাজানো সাইডে কি হবে না, তাহলে ম্যাম আপনি একটু পরে এক্সপ্লেইন করে না না না, আপনি নিজের মতো লিখতে পারবেন, কিন্তু সেই নিজের মতো লেখাটা যেন আমার বোধগম্য হয়, আমি যেন বুঝতে পারি, তাই না? ধরুন আপনি আপনার মতো লাইট ট্রান্সমিট করে দিবেন, তাইলে তো ইনফরমেশন পাবো না, লাইট ট্রান্সমিট হবে কিন্তু ইনফরমেশনই পাবো। এটা হচ্ছে নিউমেরিক্যাল অ্যাপারেচার, পরবর্তীতে আমরা এটার ম্যাথ দিচ্ছি, বুঝছেন, মানে এটার ম্যাথ আমরা হচ্ছে পরীক্ষায় দিব, তো দেওয়া মানে কি, কিন্তু কি দিব ম্যাথটা তো হচ্ছে ওরকম নাই, আমরা হচ্ছে কিছু ম্যাথ শিখবো এবং ওর ভিতর থেকে হয়তো যে কোনো একটা দিয়ে দিব, এটা নেক্সট ক্লাসে, বুঝতে পারছেন? এটা কি একটু আঁকেন তো, শুধু একটু খাতায় আঁকেন। উপরে হচ্ছে n2 n1, তারপর নিচে n2 n1 হবে। এখানে কি ওই যে দেখেন না মাঝ বরাবর n1 দেওয়া, ওইটা হচ্ছে তো আপনার অপটিক্যাল ফাইবারের কোরে তো n1টাই থাকে, আর ওই যে দুই সাইডের আরো চিকন চিকন আর্জেন্টিনার পতাকা যে আকাশের অংশটুকুটা ধরেন, ওইটা হচ্ছে n2, মানে আপনার ওই আপনি যদি আগের ক্লাসে আসতেন নিশ্চয়ই বুঝতে পারতেন, আপনি হচ্ছে বাকি লেকচারগুলো একটু দেখে ওই কোর বরাবর n1 থাকে, আর ওই যে ক্ল্যাডিং ওই যে n2 নিচে দেখতেছেন না দুইটা, ওটাকে বলা হয় ক্ল্যাডিং। কোর আর ক্ল্যাডিং এর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স আলাদা থাকে, এই জন্য ওই কোরেরটা বলছে n1 আর দুই সাইডের ক্ল্যাডিংটাকে বলছে n2। আর একদম নিচে যেটা সেটা হচ্ছে নরমাল মাধ্যম, একটা ধরেন একটা পাইপ যাচ্ছে, তার মানে বাইরের কিছু মাধ্যম না, ওটা অন্য মাধ্যম, অন্য রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, ওটা n। হয় বায়ু মাধ্যম হতে পারে, পানির নিচ দিয়ে যদি আমি তার নামাই তাহলে পানির মাধ্যম হতে পারে, যে কোনো কিছু। তাহলে দেখেন ওইখানে হচ্ছে হরাইজন্টালের সাথে কোণ মাপছে, তাহলে কোণ এক্সটেন্ড থিটা এ, হরাইজন্টালের সাথে থিটা এ, ওই কোণে যদি আপতিত হয় যে এখানে হচ্ছে প্রতিফলিত হয়ে যাবে সরাসরি, দেন হচ্ছে অভিলম্বের সাথে আমার হচ্ছে এমন কোণে আমাকে পাওয়াতে হবে
হবে যেটা কোরের ভিতরে যে ওই কোরের পুরো ক্ল্যাডিং এর নরমালে অভিলম্বের সাথে ক্রিটিক্যাল কোণ তৈরি করে ব্যাপারটা তাই না হরাইজন্টালি এমন একটা কোণ আমাকে কোণে ফেলতে হবে যে আলোটা এই কোরের ক্ল্যাডের নরমালে আপতন হইলে এই অভিলম্বের সাথে ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের সমান কোণে অ্যাটলিস্ট থাকে ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের সমান ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের থেকে বেশি হইতে হবে আসলে মানে ইন্টারনাল ডিটেকশন করতে হবে কাহিনী কিন্তু এখানে দুইটা ঘটছে একটু একে দেখাই আপনাদের দুইটা কাহিনী একটু একে দেখাই বুঝাটা একটু কষ্ট হবে কি জানি অপটিক্যাল ফাইবার এটা তো ক্ল্যাডিং তাই না কোনটা মাঝেরটুকু তো কোর এই সাইডে দুটো ক্ল্যাডিং না দেখেন তো এই মাধ্যমটা কি কাঁচ মাধ্যম না এটা কি কাঁচ এইখান থেকে তো কাঁচ আর এখান থেকে তো বায়ু তার মানে এই দুইটার রিফ্লেক্ট এই লাইনের রিফ্র্যাক্টিভ ইনডেক্সের সাথে কি এই লাইনের রিফ্র্যাক্টিভ ইনডেক্স মিলবে না ইয়ার তো 1 তাহলে এই যে দেখেন না এই যে কোণটা পড়ছে এই কোণটা আসলে আর কি এইটা বুঝছেন মানে এইখানে বুঝাচ্ছি এয়ার আর এইটা হচ্ছে গ্লাস এইটাকে আর কি আপনি এই যে এরকম কাট করে দিছি এই জায়গাটাতে এইটা এয়ার আর এই গোটাটা গ্লাস তাহলে এই দেখেন তাহলে যদি এইটাকে আমার হইতে হবে থিটা সি এর সমান হইতে হবে এমন একটা আমার কন্ডিশন হচ্ছে এই জায়গাটা থিটা সি হইতে হবে তাহলে দেখেন এয়ার থেকে যদি গ্লাস তার মানে ঘন মাধ্যম তার মানে কি কোণ কমে যাবে না তাহলে কি আমাকে এই আপতন কোণটা কি আমাকে স্বভাবতই ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের থেকে বেশি ফেলতে হবে না তাহলে এমন একটা অ্যাঙ্গেল আমাকে এখানে ফেলতে হবে যেটার রিফ্র্যাক্টেড হওয়ার পর সেটা ক্রিটিক্যাল অ্যাঙ্গেল হইতে হবে কাহিনী কিন্তু ভেজাল আছে দুইটা কাহিনী হয়ে গেছে তাহলে এই পয়েন্টে আমার থিটা এ সরি এই পয়েন্টে আমার থিটা এ এটা তো এইটার সাথে আপনি কি করবেন এই পয়েন্টটা থিটা এ তাহলে এই পয়েন্টটা এইখানে এসে স্ট্রাইক করবে কিন্তু এইখানে এসে স্ট্রাইক করার মানে কি এইখানে থেকে স্ট্রাইক করার মানে কি আবার কোর থেকে ক্ল্যাডিং স্ট্রাইক করা না আলো এয়ার থেকে গ্লাসে ঢুকে গেছে ঢুকে একটা কোণ তৈরি করে ফেলছে কোণ তৈরি করে দেখেন যখন এইখান থেকে এইখানে আসবে তখন কি ওর কোণ চেঞ্জ হয়ে যাবে না একটু এই দেন এই পয়েন্টে এসে ওর কি আবার তো সম্মুখীন হচ্ছে যে m1 m2 আবারও চেঞ্জের সম্মুখীন হচ্ছে না আবারও কি ঘন থেকে এবারও কিসের সম্মুখীন হচ্ছে ঘন থেকে হালকা সম্মুখীন হচ্ছে একটু আগে হালকা থেকে ঘন সম্মুখীন হচ্ছিল হালকা থেকে ঘন সম্মুখীন হয় দেন এখানে ঘন থেকে হালকার যখন সম্মুখীন হবে দেন ওকে অভিলম্বের আন্ডারে এইটা থিটা সি অপেক্ষা আবার বড় হতে হবে তার মানে আমার এক্সপেক্টেড অ্যাঙ্গেল যথেষ্ট বড় রাখতে হবে এইটার আন্ডারে এটা বুঝছেন কি একটু বুঝতে পারছেন প্রথমে আপনার এই অভিলম্ব বরাবর এটাকে একটু ভালোই বড় রাখতে হবে যাতে যখন এই কোণটা এই বায়ু থেকে গ্লাসে পড়ার সাথে যাতে বেশি কমে না যায় কারণ কমে গেলে থিটা সি থেকে কমে যাওয়ার সম্ভাবনা থাকে তারপরে ও যখন এই যে ক্ল্যাডিং আর ফ্লোরের এই পয়েন্টে পড়বে তখন ওকে আবার এই জায়গাটা কিন্তু সোজা হিসাব করছি কিন্তু এই পয়েন্টে এসে কিন্তু আবার অভিলম্ব হিসাব করতেছি দুইবার হিসাব করতেছি না এই পয়েন্টে এসে যেন আবার থিটা সি এর অপেক্ষা ছোট না হয়ে যায় তার মানে এক্সপেক্টেড অ্যাঙ্গেলটাকে আমাকে অনেকটা বড় রাখার চেষ্টা করতে হবে কথা তো তাই দাঁড়ায় তো একে বুঝতে পারবেন না জিনিসটা একবার হচ্ছে অভিলম্ব বরাবর এই বরাবর আমি হচ্ছে কোণের মান রাখছি একবার হচ্ছে যখন কোর ক্ল্যাডিং এ রাখছি তখন হচ্ছে এই বরাবর হচ্ছে কোণের মান রাখছি এক্সপেক্টেড অ্যাঙ্গেলটা এইভাবে হিসাব করা লাগে এছাড়া হয় না কারণ মাধ্যম তিনটা চেঞ্জ হচ্ছে বায়ু থেকে গ্লাসে যাচ্ছে গ্লাসের ভিতরেই আবার দুইটা লেয়ার তাই না গ্লাস আর একটা আছে একটা কোর একটা ক্ল্যাডিং সবই তো গ্লাস কিন্তু আবার গ্লাসের ভিতরে আবার রিফ্র্যাক্টিভ ইনডেক্সের পার্থক্য হয়ে যাচ্ছে তাই না ঝামেলা আছে এজন্য এটা নেক্সট দিন পড়াবো মাউস
উত্তর তো সোর্সের এটা তো দেখা দেখা বোঝা যাচ্ছে এটা তুমি এটা কিভাবে আসছে আমি জানি না সোর্স ওয়্যারলেস রিমোটে কন্ট্রোলিং করা যায় রিমোটে রিমোট যেভাবে আপনি মুভ করবেন ওইদিকে অফিস করবেন মাউস ও সোর্স তো দিলাম হ্যাঁ আচ্ছা যাই হোক আপনারা অঙ্ক করেন তাহলেই হবে এক নম্বর এই অঙ্কগুলো পারবেন না পারবেন সূত্র এটাই না হ্যাঁ সেম সূত্র এই অঙ্কটা পারবেন এই অঙ্ক পারবেন না পারবেন হ্যাঁ ওটা সলভ করা যাবে যে কিছু বানাই করা পাঁচ নম্বর অঙ্কটাও নেক্সট দিন শিখতে হবে আপনাদের তাহলে কি শেখানো বাকি থাকলো এই যে ল অফ রিফ্রাকশন পড়ে নেবেন ফার্স্ট ল অফ রিফ্রাকশন সেকেন্ড ল অফ রিফ্রাকশন আমি দিয়ে দেব পোর্টালে ঠিক আছে তা ল অফ রিফ্রাকশন শিখবেন ল অফ রিফ্রাকশনের ল কয়টা দুইটা স্টেট শিখবেন ফার্স্টটাও শিখবেন সেকেন্ডটাও লিখতে হবে পরীক্ষায় এবং কি করবেন 7-8 প্র্যাকটিস করবেন 1 2 3 4 7-8 প্র্যাকটিস করবেন 1 2 লেকচার 6 প্র্যাকটিস প্রবলেমের 1 2 3 4 7-8 প্র্যাকটিস করবেন আমি নেক্সট ক্লাসে 5-6 বুঝাই দেব 1 2 3 4 7 8 বন্ধ করেন তো ভিডিওটা